নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছি সেরা 10। ক্যারাম খেলা নিয়ে আইএসএফ ও তৃণমূলের সংঘর্ষে জখম মহিলা সহ 12 জন জখম হয়েছে বসিরহাটের হারোয়ায় বিহারি গ্রামের ঘটনা। হারোয়া ব্লক হাসপাতালে ভর্তি আহতরা। ক্যারাম খেলা নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। সঞ্জিত চক্রবর্তী আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। সঞ্জিত, ক্যারাম খেলা নিয়ে সংঘর্ষ, মহিলা সহ 12 জন জখম হয়েছে, ঠিক কি হয়েছিল? দেখো, উত্তর 24 পরগনার যে বসিরহাটে আরোয়া থানা আটপুকুর অঞ্চলের বিহারি গ্রামের ঘটনা। আজকে সন্ধ্যেবেলা ওখানকার সক্রিয় তৃণমূল কর্মীর সমর্থকরা কিন্তু ক্যারাম করছিল। সেই সময় হঠাৎই সালাউদ্দিন মোল্লার নেতৃত্বে একজন দুষ্কৃতী এসে তাদের প্রথমে কথা কাটাকাটি শুরু হয়। তারপরে তাদেরকে বেধড়ক মারধর করে। একদিকে লোহার রড, অন্যদিকে বাঁশ, এমনকি রিভলভারের বাদ দিয়ে তাদের মাথা ফাটিয়ে দেয়। মহিলারা প্রতিবাদ করতে আসলে মহিলারাও কিন্তু রেয়ার পায়নি এই ঘটনায়, তাদেরকেও মারধর করে জামা কাপড় ছিঁড়ে দেয়। মোট মহিলা সহ মোট 12 জন জখম হয়েছে। তাদেরকে রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করলে সেখান থেকে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হয় কলকাতা আরজি করে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যে এইটা নিয়েই যে প্রশ্ন উঠছে যে হারোয়ায় নির্বাচনের পর অর্থাৎ ক্যারাম খেলাকে কেন্দ্র করে এই ঘটনা, এর পিছনে রাজনৈতিক কোনো কারণ আছে এমনটা মনে করছে। এর মধ্যে এই ঘটনা কিন্তু আইএসএফ তৃণমূলের মধ্যে একে অপরের উপরে দায় চাপিয়ে দিয়েছে। বিশেষ করে আইএসএফ এর যে নেতা আছে পিয়ালুল ইসলাম, তিনি দাবি করেছেন যে এরা পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে হারোয়ায় নির্বাচনে জেতার পরে, এবং আমাদের উপর দায় চাপিয়ে আমাদের উপরে কি কাজমালি করতে গেছে। কিন্তু হারোয়ার যে তৃণমূল নেতৃত্ব বাপ্পা মন্ডল, তিনি দাবি করেছেন যে বিশেষ করে এখানকার যে আইএসএফ তার মাটির তলা সরে গেছে, প্রচুর ভোটে নির্বাচনে এবারে উপনির্বাচনে জিতেছে, যার কারণে নিজেরাই পরিকল্পিতভাবে হামলা চালিয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। একে অপরের ওপরে দায় চাপিয়েছে, কিন্তু বেশ কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ইতিমধ্যে এই নিয়ে কিন্তু রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। কারণ প্রথমে ক্যারাম খেলাকে কেন্দ্র করে আইএসএফ তৃণমূলের সংঘর্ষ, এর পিছনে রাজনৈতিক ইস্যু রয়েছে, পাশাপাশি অন্য কোনো কারণে অর্থাৎ জমি দখলের লড়াই রয়েছে কিনা সেটা তদন্তকারীরা দেখে নিতে চাইছে। কারণ না। ধন্যবাদ তোমায় সঞ্জিত। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। ধর্ষণ খুনের 119 দিন অতিক্রান্ত। দ্রুত তদন্ত ও ন্যায় বিচারের দাবিতে এবার সরাসরি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী ও রাষ্ট্রপতির শরণাপন্ন হতে চলেছে আরজি করে নির্যাতিতার পরিবার। রাজ্যের বিরুদ্ধে একাধিক ক্ষোভ, ফের পথে নামছেন নির্যাতিতার বাবা মা। আরজি করে কর্মরত পড়ুয়া চিকিৎসক ধর্ষণ ও খুনের 119 দিন অতিক্রান্ত। বিচার দুরস্ত, সঠিকভাবে এগোচ্ছে না তদন্ত। তাই এবার দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির শরণাপন্ন হতে চায় আরজি করে নির্যাতিতার পরিবার। আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে, কি পরিস্থিতি আছে, বিচার এখনো আমরা কোনো রকম তদন্তই ঠিক মতন হয়নি। বিচার তো এখন অনেক দূরের ব্যাপার। প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী এবং রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার চেষ্টা করি। শুধু তদন্তে অসন্তোষ নয়, পরিবারের ক্ষোভের মুখে রাজ্য। আন্দোলন থেমে যাওয়ায় সরকার পুরনো চেনা মেজাজে ফিরেছে, তাই ফের প্রতিবাদে নামার সিদ্ধান্ত। পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরেছে, যেমন অভিক বিরূপাক্ষকে আবার স্বাস্থ্য মেডিকেল কাউন্সিলে বসানোর চেষ্টা হচ্ছে। এ সমস্ত যেহেতু আন্দোলন তৃতীয় গেছে বলেই সরকার এই সাহসটা পাচ্ছে। আশা করছি তার বিরুদ্ধে আগামীকাল যে পদযাত্রা বিক্ষোভ মিছিল হবে সেখানেও আমরা যুক্ত। অপরাধ স্থলে উপস্থিত সন্দেহভাজনদের প্রশ্রয় দিচ্ছে রাজ্য সরকার। অভিযোগ পরিবারের, দেখা গেছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে। আরজিকর কাণ্ডে জড়িতদের দ্রুত কড়া শাস্তির দাবিতে সরব হয়েছে বাংলার সাধারণ মানুষ। তদন্তভার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে। প্রায় 4 মাস কাটতে চলা ঘটনার বিচার চলছে শীর্ষ আদালতে। তদন্ত বিচারে এখনো পর্যন্ত সন্তুষ্ট নয় পরিবার। বিচার পেতে অবশেষে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চান নির্যাতিতার বাবা মা। কবে মিলবে বিচার? হন্যে হয়ে উত্তরের খোঁজ অসহায় পরিবারের। কলকাতা টিভি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ আবাসে দুর্নীতির পাহাড়। প্রকৃত প্রাপকদের বঞ্চিত করে তালিকায় নাম উঠেছে পাকা বাড়ির মালিকদের। অভিযোগ নতুন নয়, আবাস দুর্নীতিকে কেন্দ্র করে তুঙ্গে রাজনৈতিক চর্চা। আমি আপনাদেরকে বলছি, যাদের ঘরের তালিকায় নাম আছে
সরকারি টাকা নিতে 1 পয়সা কাউকে দিতে হয় না। আপনারা কাউকে একটা টাকা দেবেন না। যদি কোনো নেতা, কোনো মেম্বার, কোনো কি বলবো হুলু আপনাদেরকে বলে যে টাকা না দিলে ঘর পাবি না, আমার কাছে চলে যাবেন, ঘর পাইয়ে দেওয়ার দায়িত্ব আমার। আপনারা যদি টাকা দিয়ে থাকেন, ঘর না করে থাকেন, আপনাদের নামে কিন্তু এফআইআর হবে। এভাবেই আবাসের টাকা নিয়ে ঘর না করলে এফআইআর করার হুমকি দিলেন প্রধান। আবাস নিয়ে পঞ্চায়েত প্রধানের মন্তব্য ঘিরে শোরগোল হাসনাবাদে। হাসনাবাদ ব্লকের ভেবিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অলিউল মণ্ডলের বক্তব্যের ভিডিও ভাইরাল, যদিও নিজের বক্তব্যের সাফাই দিয়েছেন প্রধান। এখন সর্বপ্রথম তালিকা প্রস্তুতের কাজ চলছে। তো আমার গ্রাম পঞ্চায়েতে আমি চাই যে এই সমস্ত দুর্নীতিগুলো যাতে না হয়, তারা সেই টাকাটা নিয়ে যাতে অন্যদিকে কোনো জায়গায় খরচ না করে ফেলে, যার ফলে তারা মাথার উপর ছাদটা তৈরি করে তাদের পরিবারকে নিয়ে যাতে সুখে শান্তিতে বাস করতে পারে, তার জন্য আমার এই কথা। আবাস নিয়ে বিজেপির নিশানায় শাসক দল। আর যখন এই ধরনের দুর্নীতি প্রকাশ্যে আসছে, তখন এই নেতারা মিথ্যা ভাষণ দিয়ে মানুষের আইওয়াশ করে ভাবমূর্তি ফেরানোর চেষ্টা করছে। প্রশাসনের উচিত আবাস তালিকাটি একেবারেই ত্রুটিমুক্তভাবে করে যারা যোগ্য তাদেরকে ঘর পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা এবং কেন্দ্র সরকারের প্রকল্পকে বাস্তবে রূপ দিতে সহযোগিতা করে। আবাস যোজনা নিয়ে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠল আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে। তুরতুরি গ্রাম পঞ্চায়েতের অধীন নরপুর এলাকার বেশ কিছু মহিলা আবাস দুর্নীতির অভিযোগে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের বিডিওর কাছে অভিযোগ দায়ের করে। সার্ভের সঙ্গে যুক্ত ব্লক অফিসের কর্মী টাকা তুলছেন এমন চাঞ্চল্যকর অভিযোগ ওঠে। ঝাড়গ্রামের মানিকপাড়াতে আবাস যোজনায় অনিয়ম ও বিভিন্ন অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা। ঝাড়গ্রাম ব্লক অফিস চত্বরে ক্ষোভ প্রকাশ এলাকাবাসীর। এলাকার বাসিন্দাদের অভিযোগ, আবাস যোজনায় যারা বাড়ি পাওয়ার যোগ্য তাদের তালিকায় নাম নেই, প্রকৃত মানুষের নাম নেই বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। বাংলা আবাস যোজনা সার্ভে নিয়ে উত্তেজনা। গুপ্তিপাড়ায় প্রধান উপপ্রধানকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। বিশেষ গ্রাম সভা স্থগিত। বলাগড় ব্লকের 7টি পঞ্চায়েতে গ্রাম সভার মাধ্যমে আবাস যোজনা ঘরের তালিকা ঘোষণা করা হয়, যার মধ্যে গুপ্তিপাড়া 1 নম্বর পঞ্চায়েতে গ্রাম সভা চলাকালীন ক্ষোভে ফেটে পড়েন তালিকা থেকে বাদ পড়া গ্রামবাসীরা। দক্ষিণ 24 পরগনায় আবাস বিক্ষোভ অব্যাহত। প্রথম পর্বের সমীক্ষার পর সরকারিভাবে প্রকাশিত প্রথম তালিকায় প্রকৃতদের নাম বাদ দেওয়ার অভিযোগ ঘিরে ভেস্তে গেল গ্রাম সভার বৈঠক। নতুন করে সমীক্ষার আশ্বাস ব্লক প্রশাসনের। বিক্ষোভের মুখে পড়তে হলো সরকারি কর্মচারী থেকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত উপপ্রধানকে। ডোমকলের 1 নম্বর ধুলাউড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় বাদ পড়ল একাধিক উপভোক্তাদের নাম। পাকা ঘর রয়েছে এমন নাম রয়েছে আবাস যোজনার ফাইনাল তালিকায়। এই অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ ধুলাউড়িতে। ব্লক আধিকারিকরা সার্ভে করে আশ্বাসের পরেও ঘর না মেলায় ক্ষোভ। শুধু আবাসে বঞ্চিতরাই নয়, এবার আবাস বন্ধুরাও 3 দফা দাবিতে আলিপুরে দক্ষিণ 24 পরগনার জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দিল। আবাস বন্ধুদের স্থায়ীকরণ, মাসিক বেতন, বকেয়া টাকা ফিরে পাওয়ার দাবিতে ডেপুটেশন। কলকাতা টিভি। সেরা দশে এখন সময় একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। কালনা ফেরিঘাটে তলিয়ে যান এক ব্যবসায়ী। ভেসেল পারাপারের সময় ইট ভর্তি লরির ধাক্কায় তলিয়ে যান ব্যবসায়ী। বন্ধ কালনা ফেরি সার্ভিস। পরিবারের তরফে উত্তেজনা। পরিস্থিতি সামাল দিতে শান্তিপুর থানায় পুলিশ। কালনা ফেরিঘাটে তলিয়ে যান এক ব্যবসায়ী। পরিস্থিতি সামাল দিতে শান্তিপুর থানার পুলিশ। কালনা ফেরিঘাটে তলিয়ে যান এক ব্যবসায়ী। রূপম রায় আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে। রূপম, কালনা ফেরিঘাটে তলিয়ে যান এক ব্যবসায়ী, ঠিক কি ঘটেছিল? দেখো অনন্যা, আজ সন্ধ্যেবেলায় যেটা ঘটনা জানা যাচ্ছে যে একটি ইট বোঝায় বড় লরি, সেই লরিটি যখন ভেসেলে উঠছিল, সেই ভেসেলে ওঠার সময় সে নিয়ন্ত্রণ হারায় এবং সেই ভেসেলের মধ্যে একাধিক ছানা ব্যবসায়ীরা ছিল যারা নদিয়া শান্তিপুর থেকে কালনার উদ্দেশ্যে যাচ্ছিল এবং সেই সময় এই লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদেরকে একদম টেনে হিঁচড়ে নেমে যায় একদম জলে এবং তারপরে সেখান থেকে যে ড্রাইভার, সেই ড্রাইভার কিন্তু গাড়ি থেকে বেরিয়ে যায় এবং পালিয়ে যায় এবং পরবর্তীতে সেই ওখান থেকে একজন ছানা ব্যবসায়ী 3 জন পড়ে গেছিলেন, তার মধ্যে 2 জন বেরিয়ে এসছেন এবং একজন এখনো পর্যন্ত জলে তলিয়ে গেছে, এমনটাই যারা প্রত্যক্ষদর্শী বা সেখানে উপস্থিত ছিলেন তারা জানাচ্ছেন। ঘটনার খবর পেয়ে যে ছানা ব্যবসায়ীর এখনো পর্যন্ত তলিয়ে যাওয়ার কথা উঠে আসছে, তার পরিবার এবং তার এলাকাবাসীরা কিন্তু গঙ্গার ঘাটে এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে যে ভেসেল
পরিষেবা রয়েছে শান্তিপুর টু কালনা, সেই ভেসেল পরিষেবা বন্ধ করে দিয়েছে উত্তেজিত জনতা। এবং তার সঙ্গে সঙ্গে এখানকার যে পুলিশ আধিকারিকরা তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছেন। ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে যে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার তিনিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হচ্ছেন। এবং এই যে যারা উত্তেজিত জনতা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে এই ভেসেল ভাঙচুর এবং যে জেটি ঘাট রয়েছে সেই জেটি ঘাটে ভাঙচুর করেছে এমনটাও জানা যাচ্ছে। তবে পুলিশ তৎপর রয়েছে, শান্তিপুর থানার পুলিশ আধিকারিকরাও এখানে উপস্থিত হয়েছে, র্যাব উপস্থিত হয়েছে। এখন দেখার কতক্ষণে এই যে যিনি তলিয়ে গেছেন তাকে উদ্ধার করে এবং যে গাড়িটি জলে পড়ে গেছে সেই গাড়িটিকে উদ্ধার করে পুলিশ। যদিও পুলিশ সূত্রে যেটা খবর অনন্যা, যে যুদ্ধকালীন পরিস্থিতিতে এই বিষয়টি দেখা হচ্ছে এবং যাতে তাড়াতাড়ি কিভাবে কাজ করা যায় তার দেখা হচ্ছে। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগও তুলেছেন এলাকাবাসীরা বা উত্তেজিত জনতা। অনন্যা। হ্যাঁ, ধন্যবাদ তোমায় রূপম। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি রূপম রায়। বন্ধ কালনা ফেরি সার্ভিস, পরিবারের তরফে উত্তেজনা। দলের প্রভাব খাটিয়ে চাকরি দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ তৃণমূল নেতা ও পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। টাকা ফেরত দেবে বলে বাড়িতে ডেকে দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। খবর পেয়ে বাড়ির লোকজন আহতদের উদ্ধার করে স্থানীয় কামারপুকুর হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। চাকরি দেওয়ার নামে লক্ষাধিক টাকা প্রতারণা, টাকা ফেরত চাইতে গেলে হুমকি, মারধর। অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে। মইদুল ইসলাম খান নামে এক ব্যক্তির স্ত্রীকে আইসিডিএস দপ্তরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ। প্রায় 3.5 লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল নেতা সাফিউল্লাহ খানের বিরুদ্ধে। চাকরি দিতে না পারায় টাকা ফেরত চাইতে গেলে বাড়িতে ডেকে মইদুলকে হুমকি দেয় সাফিউল্লাহ। এমনকি অভিযোগকারীর বাড়ির মহিলাদের বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ তৃণমূল নেতা সাফিউল্লাহর বিরুদ্ধে। আজকে ডেট ছিল, আমার মা আমার বউ আনতে গেল টাকা, যেটি বাড়িতে যেতেই এবার মারধর শুরু করেছে। কি জন্য টাকা? ও চাকরি দেবো বলে টাকা নিয়েছিল আমার কাছে। শফিউল্লাহ খান ওরফে মাকুল। এই ঘটনায় মুখ খুলেছেন গোঘাটের বিজেপি বিধায়ক বিশ্বনাথ কারক। পঞ্চায়েতের একজন তৃণমূল কংগ্রেসের সদস্য, সে যেখানে সেখানে টাকা চাইছে এবং টাকা চাকরি না দিতে পারলে টাকা চাইতে গেলে তাকে মারধর করছে। এবং এই টাকা ফেরত দেওয়ার জন্যে যখন চাপ দেওয়া হয় তখন 2 লক্ষ টাকার একটা চেক দেয়। এই বাউন্স হয়। এই বাউন্স হওয়ার পরে যখন টাকাটা চাইতে যায় তার বাড়ির লোকেরা ওই মইদুল ইসলামের মা এবং তার স্ত্রী তখন তাদেরকে মারধরটা করে। এখন বিষয়টা হচ্ছে যে এইভাবে ওরা দীর্ঘদিন তোলাবাজি করে। এই ঘটনায় গোঘাট 2 নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌমেন দিগারের বক্তব্য, ব্যক্তিগত ব্যাপার, দোষ করে থাকলে শাস্তি পাবে। দল এই জিনিসকে সমর্থন করে না। কেউ কোথা থেকে দলের নাম ভাঙিয়ে টাকা তুলবে, চাকরি দেওয়ার নাম করে প্রতারণা করবে, এটা তার ব্যক্তিগত ব্যাপার। যেহেতু থানায় অভিযোগ হয়েছে, পুলিশ তদন্ত করে দেখবে। যদি তদন্ত প্রমাণিত হয়, দোষী সাব্যস্ত হয়, তাহলে আইনের পরে চলবে। এই বিষয়ে দলের স্ট্যান্ড, যে অন্যায় করবে সে শাস্তি পাবে। বারবার টাকা চাইতে গেলে অভিযুক্ত তৃণমূল নেতা 2বার চেক দিয়েছিলেন, কিন্তু সেই চেক বাউন্স করে। এরপর টাকা চাইতে গেলে অভিযোগকারীর মা ও স্ত্রীকে বেধড়ক মারধর করে এবং হুমকি দেয় বলে অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। আক্রান্তদের প্রথমে কামারপুকুর হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। এই ঘটনায় গোঘাট থানায় অভিযোগ দায়ের হয়েছে। যদিও অভিযুক্ত তৃণমূল নেতা পলাতক বলে স্থানীয় সূত্রে খবর। কলকাতা টিভি। এখন সময় আরো একটা বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। মামলা নিষ্পত্তির নামে পুলিশের টাকা চাওয়ার অভিযোগ। ইতিমধ্যে এই অভিযোগ সামনে এসেছে। ঘটনায় অভিযুক্ত বাগুইহাটি থানার পুলিশ। সূত্রের খবর, একই পরিবারের সম্পত্তি নিয়ে সিভিল মামলার মীমাংসার নামে টাকা চাওয়া হয় বলে অভিযোগ। পাশাপাশি পারিবারিক বিবাদে দুপক্ষের অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলাকারীকে ডেকে পাঠায়। যে নোটিশের ভিত্তিতে ডাকে তার ফরম্যাট নিয়ে বিতর্ক রয়েছে বলে মনে করছে কলকাতা হাইকোর্ট। পুলিশকে ভৎসনা আদালতের। রক্ষকে যখন ভক্ষক, তখন মানুষ নিরুপায়। সম্পত্তি নিয়ে মামলা নিষ্পত্তি নামে টাকা চাওয়ার অভিযোগ করল বাগুইহাটি থানার পুলিশের বিরুদ্ধে। পারিবারিক বিবাদে দুপক্ষের অভিযোগ ও পাল্টা অভিযোগের ভিত্তিতে মামলাকারীকে ডেকে পাঠায় বাগুইহাটি থানার পুলিশ। মামলা নিষ্পত্তির জন্য মামলাকারীর কাছ থেকে টাকা চাওয়ার অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে। সূত্রের খবর, যে নোটিশ দিয়ে পুলিশ মামলাকারীকে ডেকে পাঠায় তার ফরম্যাট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যেখানে তলব পাওয়া ব্যক্তিকে আর কোনোদিন এমন অন্যায় করব না এই মর্মে মুচলেখা দেওয়ার কথা লেখা রয়েছে।
যা নিয়ে প্রশ্ন তুলেছে কলকাতা হাইকোর্ট। ঘটনায় বিরক্ত বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। পুলিশ কি করতে চাইছে? 41-এ নোটিশ দেওয়ার আগে বিএনএসএস 35 ধারায় নোটিশ দিয়েছে। কিসের জন্য? এই পুলিশকে আনা হয়েছে কোথা থেকে? এইসব শিখেছে কোথা থেকে? তদন্তের আগেই মুচলেকা দেওয়াচ্ছে। পুলিশকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বন্ড নিচ্ছে। একটা কমিশনারেট এইভাবে কাজ করছে। এবার কমিশনকে জিজ্ঞাসা করব কি করে এমন হচ্ছে। এটা একটা কালচার হয়ে যাচ্ছে দেখছি। পুলিশ কমিশনারকে নির্দেশ দেব এই 35-এ নোটিশের ফরম্যাট পরিবর্তন করার। মধুসূদন বাগ নামে এক পুলিশ অফিসার 35-এ নোটিশ দিয়ে ডেকে পাঠিয়েছে। পুলিশ কমিশনারকে এটা বিচার করতে হবে এই নোটিশ এই অভিযোগের ভিত্তিতে দেওয়া যায় কিনা। এরপর এই ফরম্যাট বদল করতে হবে। পদস্থ অফিসারদের নজর রাখতে হবে এমন অভিযোগের ক্ষেত্রে থানা এইভাবে নাক গলিয়ে এক পক্ষের হয়ে কাজ করতে পারে না। থানাগুলো যাতে এইসব ফরম্যাট বদল করে তা দেখতে হবে পুলিশ কমিশনারকে। বিচারপতি বলেন, কোনো অভিযুক্তের থেকে কোনো তথ্য বা নথি চাইলে তাকে ডাকার একটা পদ্ধতি রয়েছে। আগামী দিনে থানাগুলি যাতে সেই পদ্ধতি মানে সিনিয়র অফিসারদের বিষয়টি দেখার জন্য সতর্ক করল হাইকোর্ট। নাগরিকদের সমস্যার সমাধানে পুলিশ অগ্রণী ভূমিকা গ্রহণ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু সেই পুলিশের নামেই উঠেছে টাকা চাওয়ার অভিযোগ। পুলিশের ভূমিকায় রুষ্ট আদালত। পীযূষকান্তি নাগের রিপোর্ট, কলকাতা টিভি। সেরা দশ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।